আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রতিবার যে কথা বলে থাকি, আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাও। একটু কষ্ট করে আমাকে জানাও আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো আমাকে যে স্যার আমরা শুনতে পাচ্ছি, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। ওকে, একটু আমাকে কষ্ট করে জানাও। আমি একটু সময় নিচ্ছি, আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করতেছি, কারণ সবাই একটু ক্লাসে যুক্ত হোক। 1 মিনিট পরে আমরা শুরু করতেছি আমাদের আলোচনাটি। আচ্ছা, আমরা আর দেরি করব না। জি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ ইফতেখার, অসংখ্য ধন্যবাদ। আর দেরি করব না। স্যার কেমন আছেন? ইমন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত জাহান শিফা, স্যার বাংলা সেকেন্ড দিন। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রের আমরা ক্লাস নিব অবশ্যই, শুনতে পাচ্ছি স্যার। এমডি আবিদ, হ্যাঁ আতিকা লাবিবা, জি যারা যারা, যে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাকিব হাসান, স্যার ইসলাম আর কৃষি সাজেশন চাই। আচ্ছা, ইসলাম এবং কৃষি সাজেশন দেওয়া হবে। নুসরাত জাহান শিফা, নো প্রবলেম, হচ্ছে না স্যার। ওকে, আমরা শুরু করে দিচ্ছি, দেরি করতেছি না। জি শান্ত হাওলাদার, ওয়ালাইকুম আসসালাম। সবাই আশা করি যুক্ত হয়েছে। আমাদের আলোচনা আজকে বেশি না, আজকে সামান্য একটু আলোচনা, এবং সে আলোচনার বিষয়টি হচ্ছে, তাও আমরা বেশি দূরে যাব না, ইংলিশ সেকেন্ড পেপারে আমরা কিভাবে আনসার দিব, অর্থাৎ কোনগুলো মোটামুটি আমরা আনসার দিলে পাস করতে পারবো, স্যারে সেগুলো দেখাই দিব। এবং এছাড়া তোমরা যারা ভালো স্টুডেন্ট, তোমরা মোটামুটিভাবে কীভাবে প্লাস পেতে পারো সেটাও স্যারে দেখাই দিব। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করবো এসএসসি বেস 2025-এর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। তো তোমরা সবাই এখানে আসো, এসএসসি বেস 2025 সালের পরীক্ষা দিবা। অনেক স্বপ্ন তোমাদের, বাবা মায়ের স্বপ্ন, তোমাদের স্বপ্ন, 10 বছরের সাধনা, ঠিক আছে? তো এটা একটু ব্যতিক্রম ধর্মী হওয়া উচিত তোমাদের প্রস্তুতিটা। অবশ্যই একটু কষ্ট করতে হবে এই কয়েকটা দিন, আর অল্প কয়েকটা দিন, 4-5 দিন একটু কষ্ট করতে হবে, ঘুম হারাম করে দিতে হবে। মনে করবে পৃথিবীতে কোনো ঘুম নাই, বাদ সিলেবাস শেষ করতে হবে, পড়তে হবে, বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদেরকে যে পরামর্শটা আমি সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে, বিগত বছরের প্রশ্ন সলভিংয়ের বিকল্প কিছু নাই। আমরা যে সাজেশনগুলো দিচ্ছি, ওই সাজেশনগুলো থেকে হয়তো রহিমের জায়গায় করিম দিয়ে দিবে, হয়তো একটু পরিবর্তন করে দিবে, বাট তুমি যদি এগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মধ্যে থাকো, কোন মডেল কোয়েশ্চেনের মধ্যে কোন রুলস প্রয়োগ হয়েছে, যদি এগুলো ভালো করে জানতে পারো বা জানো, রুলসগুলো সম্পর্কে ধারণা থাকে, তো যেইভাবে দেখ তোমার কোনো টেনশন নাই। একটু উলট পালট করে দেখ, সামনের গলি, পিছনের গলি, ছোড়া গলি, যেই গলি থেকেই প্রশ্ন করা হোক, তোমাদেরকে আটকানোর কোনো সুযোগ নেই। এই জন্য তোমাদেরকে বলতে হবে, ইংলিশের ক্ষেত্রে বেসিক স্ট্রং তো সব ঠিক, তোমাদের বেসিক অবশ্যই স্ট্রং করতে হবে। ওকে, তো যাই হোক, আমরা যা কথা বলবো আজকে মাথার উপর দিয়ে যাবে, অবশ্যই তোমাদের খাতার উপর দিয়ে যাওয়া উচিত ছিল। যাই হোক, আলোচনার মধ্যে চলে যাই। আমরা তেমন একটা আলোচনা নাই আজকে, আমরা বিশেষ করে প্রশ্ন হাতে পাওয়ার পর আমাদের কাজ কি থাকবে পরীক্ষার হলের মধ্যে। তো প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রথমটা দেখো, আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। এই কোয়েশ্চেন নাম্বার 1 বা কোয়েশ্চেন নাম্বার 1-এর মধ্যে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ। এখানে উইথ ক্লোজ দেওয়া থাকবে, মানে উপরে বক্স দেওয়া থাকবে, এই বক্স দেখে দেখে তোমাকে আনসার করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে, ফার্ড অফ স্পিচের বিকল্প কিছু নাই। ফার্ড অফ স্পিচ সম্পর্কে বিস্তর
সুন্দর ধারণা থাকতে হবে। এই উইথ ক্লোজকে বলা হয় গ্রামারের আব্বা, ঠিক আছে? কেন বাবা বলা হয়, এটার একটা কারণ রয়েছে। উইথ ক্লোজটা একটু কঠিন, কারণ পার্ট অফ স্পিচ ছাড়া এখানে প্রবেশ করা যায় না। এই উইথ ক্লোজ বলে যে হ্যাঁ পার্ট অফ স্পিচ শিখেছো, তাহলে আসো প্রবেশ করো। তো এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পার্ট অফ স্পিচের সঠিক ব্যবহার করে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এই কোথায়? উইথ ক্লোজের মধ্যে। ওকে, তো এই প্রশ্নে পার্ট অফ স্পিচের ব্যবহারের দক্ষতা মূল্যায়নের জন্য এই অংশে 10টি শূন্যস্থান সহ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। প্রশ্নের এই অংশে ক্লু দেওয়া থাকবে, বক্সে প্রদত্ত পার্ট অফ স্পিচ এর সঠিক ব্যবহার করে শূন্যস্থান আমাদেরকে ফিল আপ করতে হবে। ওকে, প্রয়োজনে গ্রামারের পরিবর্তন করা যাবে। তো এটার আনসারটা আমরা কিভাবে দিব? অবশ্যই মাথায় রাখতে হবে এটার আনসারটা এ বি সি ডি এইভাবে আমাদেরকে আনসার দিতে হবে। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট কি মানে কম, বেশিরভাগ বললে এটা ভুল হবে, কম স্টুডেন্ট কি করে যে পুরোটা লিখে দিয়ে দেয়, একদম সম্পূর্ণ প্যাসেজটা তুলে দেয়, তুলে আনসার লিখতে চেষ্টা করে। এই ক্ষেত্রে এই ভুল কখনো করা যাবে না, এটা বোকারা করে। আমরা বোর্ডের খাতা দেখতে গেলে এগুলো দেখি যে স্টুডেন্টগুলো কি করে সম্পূর্ণটা তুলে দেয়। এই সম্পূর্ণটা তুলে দেওয়া পরিহার করতে হবে, শুধু আনসার লিখতে হবে। কি লিখতে হবে? এইটা যে তুমি লিখতেছো যে একটা জিনিস আমরা অনেক ক্ষেত্রে ভুল করি, এই ভুলটা তোমরা আবার করবা না। হ্যাঁ, যেমন তোমাদের খাতা যদি এমন টিচারের হাতে গেল, দেখাচ্ছি, একটু ওয়েট করো, একটু ধৈর্য। তোমরা যেটা করো সেটা হচ্ছে অনেকে করে, তোমরা করো না অবশ্যই, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 লেখে। তো এই যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং, এইখানে একটা ভুল আছে, অর্থাৎ 2 এর সাথে এখানে দা বসে না। আনসার টু কোয়েশ্চেন নং হতে পারে, অথবা হতে পারে দ্য আনসার টু কোয়েশ্চেন নং 1। ঠিক আছে, আমাদেরকে এইভাবে লিখতে হবে, এই ফরম্যাটটা বজায় রাখতে হবে। এই আনসার টু দা হয় না কখন, এটা ভুল, এটা ভুল। ওকে, এটা অপপ্রয়োগ, ভুল। আনসার টু কোয়েশ্চেন নং 1 হবে, অথবা দা আনসার টু কোয়েশ্চেন নং 1 হবে। অনেক স্টুডেন্ট কি করে, এরকম করে 1 নং প্রশ্নের উত্তর। এই জায়গাটাতে একটু তোমাদের কারেকশন করে দেয়। ইংলিশের ক্ষেত্রে কখনো এইটা ব্যবহার করবা না। ওকে, এইটা ব্যবহার করবা না। তোমরা চেষ্টা করবা যে আনসার টু কোয়েশ্চেন নং এইভাবে লেখা, দা লিখবা না। ঠিক আছে, যদিও এই ভুলগুলোকে ধরবে না, ধরা হবে না, অবশ্যই তোমরা দা লিখবা না। ঠিক আছে, কি লিখবা? দা আনসার টু কোয়েশ্চেন নং। যদি দা লিখতে চাও তাহলে আগে লিখবা। ওকে, আচ্ছা, এইটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না, আমার নির্ধারিত আলোচনার মধ্যে আমি চলে যাচ্ছি। ওকে, তো এইভাবে আমরা কি করব? আনসারগুলো লিখবো। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দেই, সেটা তোমরা অনেকেই করো বা অনেকে করো না। যারা করো না তাও তো ভালোই, যে আনসার টু কোয়েশ্চেন নং 1 লিখছো। ওকে, লিখার পরে এখানে হালকা একটা কালার কলম দিয়েও দিতে পারো, বা যে কোনো ফ্যান দিয়ে তুমি একটু ইন্ডিকেট করে দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপর এখান থেকে এ বি সি ডি ই এফ জি এস আই জে, এইভাবে তোমার আনসারগুলো তুমি লিখবা। ওকে, এরপরে নিচে জায়গা থাকলে আনসার টু কোয়েশ্চেন নং 2 এইভাবে লিখবা। শুধু আনসারটা লিখবা, শুধু 2 জায়গাতে আমাদের প্রশ্ন লিখতে হয়। তোমরা জানো 2 জায়গার এক জায়গা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, আর দ্বিতীয় জায়গা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এই 2 এর মধ্যে প্রশ্ন সহ উত্তর লিখতে হয়। আর গ্রামারের যত টপিক রয়েছে সেখানে অবশ্যই শুধু আনসারটা আমাদের লিখতে হবে। এই ক্ষেত্রে অতিরিক্ত কিছুই লেখা যাবে না। ওকে, আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে স্যার ক্লাসগুলো পাই না, ক্লাসগুলো নাই। আচ্ছা, ক্লাসগুলো সবগুলো ক্লাস আমরা আপলোড করে দিই। কোথায় আপলোড করে দিই? একটু খাতার একটা কর্নারে, যারা খাতা নিয়ে বসছো, ইউটিউবে সার্চ করবা FH ইংলিশ লার্নিং হোম। কি লিখে সার্চ করবা? FH ইংলিশ লার্নিং হোম। এটা আমাদের ইউটিউব চ্যানেল। এখানে সার্চ করলে তোমরা
সম্পূর্ণ ক্লাস এই পর্যন্ত এই যাবৎকালে যত লাইভ হয়েছে সবগুলো সেখানে পেয়ে যাবে। আমরা রাত 10টার সময় এগুলো আপলোড করে দেই, যারা দেখার ওখান থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। ফেসবুকে যদি খুঁজতে অসুবিধা হয়, দেখতে সমস্যা হয়, তাহলে ওখান থেকে দেখে নিবা, ঠিক আছে? এটা নিয়ে আমি আর দ্বিতীয়বার আলোচনা করতে চাচ্ছি না। স্যার শেয়ার ডান, আচ্ছা ধন্যবাদ। আমি শেয়ারের কথা আজকে বলি নাই, তোমরা শেয়ার করছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা ওকে, আচ্ছা এবার আমি তোমাদের এই বিস্তারিত কথা বলবো। আগে প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দেই, তোমরা কিভাবে লিখবা পরীক্ষাতে এই সংক্রান্ত একটু ধারণা দেই, তারপরে বিস্তারিত আমরা বলবো। ওকে, আচ্ছা আমরা দিয়ে দিব। ওকে, এবার আসি, আমরা আলোচনার মধ্যে চলে যাচ্ছি। ওকে, এইবার আসি 2 নম্বর প্রশ্নটা। 1 নম্বরের উত্তর তোমরা দেওয়ার পরে 2 নম্বরটাতে আসো। এইখানে আসলে তোমরা যে জিনিসটা দেখতে পাবে, এখানে উপরে কোনো বক্স দেওয়া থাকবে না, অর্থাৎ কোনো ক্লু দেওয়া থাকবে না। তো স্যার এই ক্লু যে দেওয়া থাকবে না সেগুলো আমরা কিভাবে লিখবো? হ্যাঁ, সেগুলো লেখার একটা টেকনিক আছে, তোমাদেরকে একটু বলে দেই। দেখো এখানে প্রিপজিশনের ব্যবহার হবে এবং আর্টিকেলের ব্যবহার, এবং এখানেও ভার্ব স্পিচের ব্যবহারটা হবে, তবে সামান্য। সবচেয়ে বেশি এখানে প্রিপজিশন এবং আর্টিকেলের ব্যবহারটাই হবে। ওকে, এছাড়াও আমাদের ভার্ব স্পিচের ব্যবহারও হবে, অর্থাৎ এখানে প্রিপজিশন এবং আর্টিকেলের ব্যবহার যদি 60% হয়, তাহলে 50% হবে, 40% হবে ভার্ব স্পিচের ব্যবহার। তো দেখি প্রিপজিশন এবং আর্টিকেল ও ভার্ব স্পিচের ব্যবহারের দক্ষতা মূল্যায়নের জন্য 10টি শূন্যস্থান সহ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। সঠিক প্রিপজিশন, আর্টিকেল এবং ভার্ব স্পিচ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। যেখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না সেখানে 0 আর্টিকেল অর্থাৎ ক্রসের ব্যবহার হবে। কোনো ক্লু দেওয়া থাকবে না, শুধু উত্তর করতে হবে A B C D E F G এই আকারে। ওই যে 1 নম্বরে যেভাবে লিখবো এখানেও ঠিক সেইভাবে আমাদের আনসারটা করতে হবে। তবে কোনো স্টুডেন্ট যদি শয়তানি করে একদম পারেই না, যদি সবগুলোতে আর্টিকেল ব্যবহার করে দেয়, তাও তার 2 হবে। ওকে, আর যদি কোনো স্টুডেন্ট, হ্যাঁ প্রিপজিশন তো অনেকগুলো, সেই ক্ষেত্রে আমি বলবো না। কোনো স্টুডেন্ট যদি একদম পারেই না, অবস্থা খারাপ, তাহলে A and D এর ব্যবহার দিও যদি করে দেয়, হিসাব করে করে লেখে যে কোনটার আগে এ বসবে কোনটার আগে এন বসবে, লিখে লিখে সুন্দর করে প্যাটার্ন বুঝে বুঝে যদি আর্টিকেলের ব্যবহারও করে, তাও তার 1-2 হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি টেবিলের মধ্যে। এখানে সাবস্টিটিউশন যে টেবিলটা, এই টেবিলের মধ্যে কলাম থাকবে 3টা। কয়টা কলাম থাকবে? 3টা কলাম। 3টা কলামের প্রথম কলামে থাকবে সাবজেক্ট, মাঝখানের কলামে থাকবে ভার্ব, এবং পরের যে কলামটা সেখানে কিসের ব্যবহার হতে পারে? দেখো সাবজেক্ট তো প্রথম কলামে বসবে, তারপরের কলামে হচ্ছে ভার্বের ব্যবহারটা। এর পরের যে কলামটা, শেষের যে কলামটা, সেখানে হয় অবজেক্টের ব্যবহার হবে, নাই কমপ্লিমেন্টের ব্যবহার হবে, নাই এক্সটেনশনের ব্যবহার হবে। কিসের ব্যবহার? এক্সটেনশন। এই জিনিসটা, এই রুলসটা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, যেহেতু অনেক দিন, গত 2 বছর ধরে তোমরা পড়াশোনা করছো, ভালো ভালো শিক্ষকদের কাছে পড়ছো, তো সেই ক্ষেত্রে এগুলোতে তোমাদের সমস্যা থাকার কথা না। আশা করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের ব্যবহার তোমাদের জানা আছে, সেগুলো জেনে জেনে অর্থ মিল করে করে তুমি দিবা। এই বেশিরভাগ মেজরিটি% স্টুডেন্ট আমরা যখন খাতা কাটি, খাতা দেখি এই টেবিল আন্দাজে দিলেও হয়ে যায়, অর্থাৎ অর্থ মিললেই হয়ে যায়। বোর্ড থেকে যে আনসার দেয় এর বাহিরেও দেখে অর্থ মিললে, যার যার অর্থ হয়ে যায়, অর্থ মিলে এটার সাথে এটা যদি অর্থ মিলে যায় তাহলে হয়ে যায়। এই ক্ষেত্রে মার্ক কাটার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, উত্তর যদি বোর্ড থেকে যেটা দেয় এটার বাহিরেও কিন্তু অনেক ক্ষেত্রে যদি অর্থ মিলে তাহলে হয়ে যায়। এই জন্য তোমাদেরকে পরামর্শ করব যে এগুলো টাচ করবা, বাদ দিবা না। আন্দাজি তুমি যদি করতে যাও তাও দেখবা 2-1টা হয়ে গেছে তোমার। দেখো জ্বরে বগা মারে, মানে বক মরে আর কি। হ্যাঁ, এই জন্য বলি আন্দাজি লিখতে গেলেও তোমাদের হয়ে যাবে। যাদের প্রস্তুতি একেবারে খারাপ তাদেরকে একটু আশার আলো দেখাচ্ছি আর কি। হ্যাঁ, একটু অনুপ্রেরণা দেখাচ্ছি আর কি। ওকে, কি রে ভাই, তোমরা কি শুরু করছো? হায় হায়, ক্লাস রেখে কি দৌড় দিব নাকি? আওয়ামী লীগ ফিরবে তো ঠিক আছে, ফিরবে তো, এনে আমার ক্লাসের মধ্যে কি বুঝছি, ঠিক আছে ফিরবে, বাট আমার ক্লাসের মধ্যে তো এগুলো করার দরকার নাই। হায় হায় রে, ক্লাস এইভাবে করলে তো হবে না। হীরামণি বলছে স্যার নাম নিয়ে
পড়িয়েন, কমেন্ট পড়িয়েন, ভালো লাগবে। কারণ আসলে এগুলো কমেন্টগুলো পড়তে গেলে আমাদের ক্লাসের যে সময়টা সেটা নষ্ট হয়ে যাবে। আর তোমরা জানো ঠিক 8টায় তোমাদের পরীক্ষার কথাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? আজকে বাংলা ব্যাকরণের পরীক্ষা, সেই একটা পরীক্ষা হবে। আজকের পরীক্ষাতে 30-এর নিচে যারা পাবে তাদের শাস্তি আছে। ওকে, আমি তো রেজাল্ট শিটগুলো সব জমা করে রাখতেছি। আমি তোমাদের ফোন নাম্বারগুলো কেন আমি সংগ্রহ করে রাখতেছি জানো? তোমাদের সবার সাথে, সবার গার্ডিয়ানের সাথে আমি কথা বলবো তোমাদের রেজাল্ট সম্পর্কে। তোমরা আমাকে না জানাতে চাইলেও আমি তোমাদের রেজাল্ট সম্পর্কে জানবো। দেখবা হুট করে অফিসার থেকে ফোন দিচ্ছে, অফিসার ফেস থেকে ফোন দেওয়া হচ্ছে, ফোন দিয়ে তোমাদের রেজাল্ট সম্পর্কে জানা হবে, পরীক্ষাগুলো কেমন হচ্ছে, তোমাদের গার্ডিয়ানদের সাথে কথা বলা হবে। এই জন্য আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে দেখবে তোমাদের ফোন নাম্বার চাওয়া হচ্ছে। ফোন নাম্বার দেবো, এটা সম্পূর্ণ সিক্রেট, শুধু আমি দেখবো, এছাড়া আর কেউই দেখবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা দেরি করব না। বাট তুমি অবশ্যই এখানে যে ক্লাস করো, তোমার রেজাল্টগুলো আমরা সংগ্রহ করে রাখতেছি, সবগুলো শিট আকারে প্রিন্ট করে রাখতেছি, ঠিক আছে? কত পাইতেছো, কত তোমার অগ্রগতিটা কি, এটা আমরা দেখতেছি। অনেকে 3-4বারও পরীক্ষা দেয়, মনে করে স্যারে এগুলো বুঝে না, তাই না? হ্যাঁ, স্যারে সব বুঝে। 2-3বার পরীক্ষা দাও, এটার জন্য আমি রাগ করি না। হ্যাঁ, কারণ কেন? একবারে পরীক্ষা দিছো, তুমি রেজাল্ট খারাপ করছো, ভালো করতে পারো নাই, তুমি দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে দেখছো আরও ভালো করতেছো, তৃতীয়বার পরীক্ষা দিয়ে একদম 30-এ 30। আমি এতে রাগ করি না। কেন রাগ করি না জানো? অ্যাটলিস্ট তোমার 3বারে পরীক্ষা দেওয়ার কারণ এগুলো তোমার মুখস্থ হয়ে গেছে। এই 30টা এমসিকিউ, এইভাবে স্যারে যতবার পরীক্ষা নিচ্ছে 30টা 25টা যদি এমসিকিউ তোমার মুখস্থ হয়ে যায়, এটা আমার জন্য ভালো, তোমার জন্য ভালো, এই জন্য আমি কিছুই মনে করি না। হ্যাঁ, দাও, তোমাদেরকে সুযোগ দিছি। আচ্ছা, এবার আসি টেবিলের ক্ষেত্রে। তো এই টেবিলের ক্ষেত্রে যে কথাটা বললাম, ভার্বের ব্যবহারটা হবে। আর কিছু স্টুডেন্ট একদম আন্দাজিও দিয়ে দেয়, তাও তাদের হয়ে যায়। এই জন্য বলি, না পারলে তো তুমি এই টেকনিকটা অবলম্বন করবাই। এরপরে আসি আমরা রাইট ফর্ম অফ ভার্ব। বাবারে বাবা, একটা আতঙ্কের নাম, একটা আতঙ্কের নাম। কিন্তু ভেজাল হচ্ছে কি, তোমরা যখন এইচএসসিতে হবে, অর্থাৎ ইন্টারে উঠবে, তখন দেখবে এগুলো পাশাপাশি দেওয়া থাকবে। আর তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের উপরে বক্স দিয়ে দেওয়া হয় এবং ওখান থেকে নামিয়ে নামিয়ে লিখতে হয়। এটা একটু ভেজাল এবং রুলসগুলো মনে রাখতে হয়। এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্বের রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করবে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আচ্ছা সাবজেক্ট কি? আচ্ছা, সাবজেক্ট যদি হি হয়, হি, তাহলে ভার্ব কি হবে? এখানে যদি গো থাকে কি হবে? স্যার। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটার সাথে এস বাই এস যুক্ত হবে। আর এটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটার সাথে এটা ফার্স্ট ফর্ম হবে। ওকে, ঠিক আছে? অর্থাৎ সাবজেক্টের সাথে তোমাকে অ্যাগ্রি করে লিখতে হবে। এটা হলো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এটা একটা অ্যাগ্রি, মানে চুক্তি, অ্যাগ্রি করে চলতে হবে। এরপরে পার্সন এবং টেন্সের পরিবর্তন ছাড়াও ভয়েস প্যাসিভ ফর্মের ব্যবহার প্রয়োজন হতে পারে। প্রয়োজন অনুসারে ভার্বের নেগেটিভ ফর্মও ব্যবহার করবে। বক্সে প্রদত্ত ভার্বের ব্যবহার করতে হবে, অর্থাৎ উপরে যে বক্সগুলো দেওয়া আছে সেগুলো তুমি নিচে বসাইতে হবে। তবে এই ক্ষেত্রে কি হবে? ফর্মগুলো তোমাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কিসের আলোকে? ওই যে সাবজেক্টের আলোকে, পার্সনের আলোকে, হ্যাঁ, ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের আলোকেও সেগুলো পরিবর্তন করতে হবে। যাক, মোটামুটি আমরা এইটুকু পর্যন্ত জানলাম। এরপরে খুবই মজার একটা জিনিস, স্পেস চেঞ্জ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জের মধ্যে এসে আমরা খুব 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 বেশি সমস্যার মধ্যে পড়ি। এখানে সমস্যা করার কোনো কারণ নাই, একটা টেকনিক এখানে আছে। কোনো স্টুডেন্ট যদি শুধু ন্যারেশনটা টাচ করে, শুধু কি লিখছে যে হি আস্কড রানা, সে রানাকে জিজ্ঞেস করলো, অল্প একটু পরিবর্তন করলো, বাকিগুলো মোটামুটি যতটুকু পারছে পরিবর্তন করছে। এই 2 বছরে বুঝি তোমাদের ন্যারেশন শেখা হয় না, এটা আমি বিশ্বাস করি না। বিশেষ করে আমি যাদেরকে পড়াইছি, অনলাইন হোক আর অফলাইন হোক, তারা সবচেয়ে ভালো পারে ন্যারেশন। কেন? ন্যারেশন আসলে মজার একটা জিনিস, খুব সহজ একটা জিনিস ন্যারেশনটা। যাই হোক, গত 2 বছরে যদি তুমি ন্যারেশন না শিখতে পারো তাহলে আমাকে বলি, আমি ন্যারেশনের একটা শিট দিয়ে দিব, ওই শিট দেখে দেখে তুমি পড়বা, ইনশাল্লাহ ভালো করতে পারবা। ওকে, তো এখানে যে বিষয়টা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে, যদি তুমি লিখে দাও, সামান্য একটু পরিবর্তন হয়, তাও এখানে তুমি 2 পাবে। কত পাবে? 2 পাবে। এই ন্যারেশন এবং পাংচুয়েশন মার্ক, এই 2-এর মধ্যে মার্ক লিখলেই মার্ক মোটামুটি 1 বা 2 দিয়ে দেয়, লিখলেই 1 বা 2 দিয়ে দেয়। ওকে, এই জন্য তুমি এই জিনিসটা চেষ্টা করবা, টাচ করার ব্যাপারে বাদ দিবা না, কোনো প্রশ্নই ছেড়ে আসবা না, মোটামুটি টাচ করবা। যারা পারো না তাদের জন্যই পরামর্শ আমার।
আর যারা পারো তারা তো আলহামদুলিল্লাহ ভালোই লিখবে, সুন্দর মতো গোছগাছ করে ঠিকঠাক মতো করে লিখবে, এখানে 5-এ 5 পাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো তোমাদেরকে, এই কথাটা আমার মনোযোগ দিয়ে শুনো। 2020 সালের প্রশ্ন, 2019 সালের প্রশ্ন, হ্যাঁ 2020, 2019 এবং 2023 সালের প্রশ্ন, এই 3 বছরের প্রশ্নগুলো সলভ করবা। 3 বছরের প্রশ্নগুলো সলভ করলে তুমি একটা কমন পাবে হুবহু, ঠিক আছে? 2020, 19, 23, 2019, 20, 23 সালের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা বিগত বছরে আসা যে প্রশ্নগুলো সেগুলো টাচ করবা, টাচ করলে তুমি কমন পাবে। কি বললাম? 2019, 20, 23 সালের প্রশ্নগুলো টাচ করলে তুমি চেঞ্জিং সেন্টেন্স কমন পাবে। প্রশ্নপত্রে এই অংশে 10টি বাক্যের একটি অনুচ্ছেদ থাকবে। বাক্যগুলোর পাশে ব্র্যাকেটের ভিতরে প্রদত্ত নির্দেশনা অনুসারে অর্থের পরিবর্তন না করে প্রদত্ত বাক্যগুলোকে রূপান্তর করতে হবে। এই ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দেই, তোমরা তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বুঝো, তাই না? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এই কয়েকটা জিনিস, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এই কয়েকটা জিনিস যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো তা এখানে তোমার 4 নিশ্চিত। কত নিশ্চিত? 4 নিশ্চিত, 4 নিশ্চিত। এরপরে অ্যাক্টিভ প্যাসিভ থেকে আসে 2টা, কত হয়েছে? 6। ওকে, সিম্পল কমপ্লেক্স থেকে আসে কয়টা? 2টা, কত হয়েছে? 8। ডিগ্রি থেকে আসে 2টা, কত হলো? 10টা। ওকে, তো তোমরা যদি স্যার আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারি না, অসুবিধা নেই, সেটা বাদ দাও, সে 2-এর জন্য তোমার মাথা নষ্ট করার দরকার নেই। তোমার সবচেয়ে বেশি টাচ করবা যেটা, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। যেমন মাস থাকলে ক্যান নট, বাট, অনলির পরে ব্যক্তি থাকলে কি? নান বাট, অনলির পরে বস্তু থাকলে নাথিং বাট, অনলির পরে সংখ্যা থাকলে নট মোর দেন বা নট লেস দেন। এই যে সূত্রগুলো তোমার মাথা থাকে না? থাকে তো, হ্যাঁ। এরপরে এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই জাতীয় যেগুলো, এগুলো ভালো করে অনুশীলন করো সেগুলো থেকে। এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এগুলো যদি ভালো মতো তুমি অনুশীলন করতে পারো তাহলে তো অবশ্যই তোমার এখানে 4 মার্ক নিশ্চিত। আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, আসলে চাচ্ছি তোমাদের সময় নষ্ট করব না, এরপর সময় নষ্ট করতেছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, একটা জিনিস আমি বলি, যেমন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এই একটা প্রশ্ন কমন, এটা আমি বলে দিচ্ছি, একদম বলেই দিচ্ছি। যারা পারো না তারা চিন্তা করে যে স্যার আমরা টাচ করবো না, তারা একটু চিন্তা করো না, একটা প্রশ্ন কমন, 100% কমন এখন যেটা করাবো সেটা হচ্ছে এই যে এ ভেরি অথবা এ গ্রেড, এ ভেরি বা এ গ্রেড, যদি এ ভেরি বা এ গ্রেড অথবা শুধু ভেরি বা শুধু গ্রেড থাকে তাহলে এক্সক্লেমেটরি করতে গেলে হোয়াটে বসে, আর ভেরি থাকলে শুধু হাউ। দেখো এটা পরীক্ষাতে আমাদের বারবার আসে, এটা 100% কমন, আসবেই একটা মার্ক তোমাদের আসবেই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরির, এটা আসবেই। বন্দুকের গুলি মিস হতে পারে, এটা আসা মিস হবে না। কি বললাম? এ ভেরি থাকলে হয় হোয়াটে, এ গ্রেড থাকলেও হয় হোয়াটে, আর শুধু ভেরি বা শুধু গ্রেড থাকলে হয় হাউ। শুধু ভেরি বা শুধু গ্রেড থাকলে কি হয়? হাউ। তাহলে এটা আমরা একটু করি, দেখি কেমন হয়। যেমন আমি যদি বলি রিতা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে, এই যে দেখো আমি বললাম কি, এটাকে বলবো এটা অ্যাসার্টিভ আছে, বলবো এটাকে এক্সক্লেমেটরি করো। তো তুমি দেখবা এ ভেরি আছে কিনা, হ্যাঁ স্যার আছে। তো এ ভেরি থাকলে কি? হোয়াটে, কি হবে? হোয়াট এ। তাহলে এ ভেরি শেষ, তার জন্য কি লিখলাম? হোয়াটে। এর পরের অংশ যা আছে তার তাই লিখবো, বিউটিফুল গার্লের গার্ল, বিউটিফুল গার্ল। এরপরে শুরু থেকে এ ভেরি পর্যন্ত রিতা কি? ইজের ইজ, রিতা ইজ শেষে কোন চিহ্নটা? এই চিহ্নটা শেষ, তুমি এখানে 1 মার্ক পাচ্ছ। ওকে, কি লিখবা? এ ভেরি থাকলে হবে হোয়াটে বা হোয়াট এনও হতে পারে। যদি এখানে ভাওয়েল থাকে তাহলে এখানে এন হবে, যদি এখানে কনসোনেন্ট থাকে তাহলে এখানে এ বসবে। এ ভেরি থাকলে হোয়াটে, বিউটিফুলের বিউটিফুল, গার্লের গার্ল। এবার শুরু থেকে রিতা, ইজের ইজ, শেষে এক্সক্লেম সাইনটা। এটা পরীক্ষাতে আসে, বারবার আসে। আমি যে বললাম তোমাকে
2019, 20, 23 সালের প্রশ্নগুলো সলভ করবে, তাহলে এটা বারবার পাবে। এই প্রশ্নটা বারবার এটা আসেই আসে। এটা আবার উলটপালট করে দেয়, বলে এটা দিয়ে দেয়, বলে অ্যাসার্টিভ করো। তো এটা দিলে তুমি বুঝবা যে এখানে কি আছে, হোয়াটে। তার মানে বুঝলাম যে সাবজেক্টের পরে ভার্বের পরে কি হবে, এ ভেরি। দেখো রিতা ইজ হোয়াটে থাকলে এ ভেরি বিউটিফুল গার্ডেন গার্ল, শেষ। একটা বিপরীত। আচ্ছা, আমরা মোটামুটিভাবে তোমাদের একটা মার্ক নিশ্চিত করে দিলাম, যেটা পরীক্ষাতে আসবে, এটা নিশ্চিত করে দিলাম। আমরা এরপরে সেন্টেন্স সেন্টেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। 2019 সাল, 2020 সাল, 2023 সালের প্রশ্নগুলো আমরা সলভ করব। এবার আসি কমপ্লিটিং সেন্টেন্স। এই যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস, একটা নির্দেশনা এবার দিয়ে দিছে বোর্ড থেকে, যে কন্ডিশনাল ক্লজ সম্পর্কে তোমাকে, কন্ডিশনাল যে সেন্টেন্সটা সেটা সম্পর্কে তোমাকে একটা ধারণা নিতে হবে। জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, ফ্রেজ, এগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা নিতে হবে। অর্থাৎ এগুলো সম্পর্কে ধারণা যদি থাকে তাহলে তুমি করতে পারবা। যদি এগুলো দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে মিনিংফুল সেন্টেন্স করতে বলে, অর্থ মিলিয়ে মিলিয়ে। কমপ্লিটিং সেন্টেন্সের মূল হচ্ছে অর্থ মিলিয়ে মিলিয়ে, আর কিছু আছে রুলস ভিত্তিক, তারপর তোমাকে রুলস বসাইতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, পরীক্ষাতে আসলো, কি আসলো পরীক্ষাতে, দেখো পরীক্ষাতে যদি এইভাবে আসলো যে রিনা ডাজন্ট নো, রিনা জানে না, তারপর এটা কমপ্লিট করতে হবে তোমাকে। দেখো রিনা জানে না, এটা কি জানে না রিনা জানে না কি বলো তো। দেখো এটা তোমরা নিজের মতো করে বাংলায় চিন্তা করবে। রিনা জানে না কিভাবে কথা বলতে হয়, রিনা জানে না কিভাবে লিখতে হয়, রিনা জানে না কিভাবে গান গাইতে হয়। তাহলে রিনা জানে না কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানে হাউ টু স্পিক, হ্যাঁ, কিভাবে কথা বলতে হয়, হাউ টু স্পিক। রিনা জানে না কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট। রিনা জানে না কিভাবে বসতে হয়, হাউ টু সিট। ওকে, তার মানে তুমি দেখো বাংলা চিন্তা করবা আগে, এটার অর্থ কি আগে জানতে চেষ্টা করবা, তারপরে লিখবা। ঠিক আছে, এইভাবে তোমাকে লিখতে হবে। একটা প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে, 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, এটা পরীক্ষাতে বারবার আসে। তো এটা আমরা কিভাবে করব? মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট কি করে, 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল একটা বছর। তখন কি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো স্বাধীন হয়েছিল না হয়েছিল অতীত, তাহলে সাবজেক্টকে বাংলাদেশ, আমরা লিখবো বাংলাদেশ। কিন্তু মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট কি করে, বাংলাদেশ বিকাম লেখে, বিকাম, কিন্তু অথচ এখানে হবে বিকেম। কি হবে, বাংলাদেশ হয়েছিল, বাংলাদেশ বিকেম, কি হয়েছিল, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ কি হয়েছিল, স্বাধীন হয়েছিল। অথবা আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, উই হ্যাভ গট আওয়ার ফ্রিডম। ঠিক আছে, অথবা স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে, দ্য লিবারেশন ওয়ার টুক প্লেস। দেখো তোমার যদি ভান্ডারে থাকে, তোমার মধ্যে যদি থাকে, তাহলে তুমি পারবা, লিখতে পারবা, বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, সেন্স মিলিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার কিন্তু এগুলো হবে। আমরা এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, সাফিক্স প্রিফিক্সের ব্যবহার। এই সাফিক্স প্রিফিক্সের ব্যবহার স্টুডেন্ট আন্দাজে দিলেও হয়ে যায়। আজকে আমি কাদের পক্ষে, আজকে যারা মোটামুটি শুধু পাস খোঁজে তাদের পক্ষে। ওকে, ইউজ অ্যান্ড সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সের মধ্যে রুট ওয়ার্ড যেটা, হ্যাঁ, সেই রুট ওয়ার্ড অর্থাৎ মূল শব্দ যেটা, সেই মূল শব্দর মধ্যে পাশে শুরুতে যেটা বসে সেটা হচ্ছে প্রিফিক্স, শেষে যেটা বসে সেটা হচ্ছে সাফিক্স। বাংলা ব্যাকরণের মতো। বাংলা ব্যাকরণে তোমরা প্রত্যয়ের নাম কখনো শুনছ? প্রত্যয়ের নাম শুনছ? আচ্ছা, প্রত্যয়ের নাম অন্য একদিন শোনাবো, আজকের পরীক্ষাতে প্রত্যয় আছে কিন্তু। ঠিক আছে, প্রত্যয় আছে, তো প্রত্যয় দেখে আবার ভুল করিও না। যেমন শ্রবণ, এই শ্রবণ শব্দটা, এই যে শ্রবণ, এই শব্দটার প্রকৃতি প্রত্যয় যদি বলে, এই শব্দটাকে ভেঙে ফেলবা। ভাঙলে মূলত কি পাই এখানে, শ্রবণের মধ্যে ভাঙলে মূল শব্দটা কি, রুট ওয়ার্ডটা কি, শ্রু। অন থাকলে অনট হয় অথবা অন হয়, শ্রুযোগ অন বা শ্রুযোগ অন বা সুযোগ অনট। ঠিক আছে, শ্রবণ।
ওকে, শ্রবণ হয়। আচ্ছা, তো এরকম আমরা চেষ্টা করবো সাফিক্স প্রিফিক্সগুলোতে শেষে যুক্ত করার, যেগুলো দেখবা যেমন কমার সাথে, যেমন লেখা আছে রেয়ার, তারপরে কমা দিয়ে দিছি, মানে ফুল স্টপ দিয়ে দিছি, সেন্টেন্স শেষ, এরকম লেখা আছে। ওকে, এরপর লেখা আছে নাইস, সেন্টেন্স শেষ। এগুলো কিভাবে করবা? যেগুলো একদম শেষে থাকবে সেগুলোর সাথে তুমি শুধু অ্যালয় যুক্ত করে দিবা, শুধু অ্যালয় যুক্ত করে দিবা। শেষে থাকবে ফুল স্টপের সাথে, সেগুলোর সাথে শুধু অ্যালয় যুক্ত করে দিবা। এইভাবে দেখবা তুমি অ্যালয় যদি সবগুলোর সাথে যুক্ত করো তাও তোমার 2টা হবে। আর তোমরা তো জানোই হ্যাপি থাকলে হ্যাপিনেস লেখে অনেকে, হ্যাপি থাকলে হ্যাপিনেস লেখে বা আনহ্যাপি লেখে। ওকে, এইভাবে আন্দাজি দাগাইও স্টুডেন্টের, কিন্তু আমরা যখন খাতা কাটি, খাতা দেখি, স্টুডেন্টের হয়ে যায়, 2-3টা হয়ে যায়। তো এই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দিব, তুমি যদি একদম এখানে ফুল মার্কই পেতে চাও, একদম ফুল মার্ক তোমার প্রয়োজন, তাহলে তুমি অবশ্যই 2019 সালের প্রশ্নগুলো সলভ করবা, 2020 সালের প্রশ্নগুলো সলভ করবা, 2024 সালের প্রশ্নগুলো সলভ করবা। 2024 সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আবার। ওকে, তাহলে 19, 20, 2024 সালের প্রশ্ন সলভ করবা সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে, বিগত বছরের যে বোর্ডে আসা প্রশ্নগুলো। এই ক্ষেত্রে তোমাকে একটা পরামর্শ দিব আমি। এই পরামর্শটা হচ্ছে কি, যারা টেস্ট পেপার কিনছো অথবা যাদের পুরনো গাইড বইটাই আছে, কোনো সমস্যা নাই, এগুলো ছিঁড়ে ফেলবা। সাফিক্স প্রিফিক্স যেখানে আছে সম্পূর্ণটা ছিঁড়ে নিয়ে নিবা, আর অ্যান্সারগুলো সম্পূর্ণটা ছিঁড়ে এক জায়গায় করে স্টাপ্লার করবা। এতে কি পরীক্ষার সময় তোমার এত বড় মোটা একদম এত বড় বই তোমাকে আর ক্যারি করতে হচ্ছে না। তুমি শুধু যেটা প্রয়োজন, যেমন আজকে যদি আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই, আজকে যা সাফিক্স প্রিফিক্স আছে সবগুলো পড়ে ফেলবা, আজকে রাত কোনো ঘুম নাই, তোমরা কি সেটা করবা? আমাকে কথা দাও, সেটা কি করবা কি না বলো? আমাকে একটু কথা দাও তোমরা, যে আজকে রাতে আমি তোমাদেরকে যেগুলো দিব, যে আজকে শুধু আর কোনো কাজ নাই বাবা, আজকে কাজ হচ্ছে শুধু সাফিক্স প্রিফিক্স সারে দিচ্ছে 2019, 20, 2024 সালের এই প্রশ্নগুলো, সবগুলো প্রশ্ন পড়ে ফেলবা যদি একটা কমন পেতে চাও। কি আজকে সেটা করতে পারবা কি না? এই ক্ষেত্রে তোমার যে টেস্ট পেপার আছে সেখান থেকে সাফিক্স প্রিফিক্সগুলো ছিঁড়ে নিবা, যা যা আছে বিগত বছরের প্রশ্ন, এরপর শেষে যে আনসারটা আছে সেই আনসারটা ছিঁড়ে একসাথ করে এটা পড়বা, এটার আনসারটা, যে প্যাসেজটা পড়বা এই প্যাসেজটার সাথে সাথে আনসারটা পড়ে ফেলবা। দেখবা এটা জীবনও ভুলবা না, জীবনও ভুলবা না। সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে, এই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে এখন বলতে যাই, তোমরা এখন এতদিন আন্দাজে দিয়ে আসতা, আন্দাজে দিয়ে হয়ে যাইতো, হয়তো আন্দাজে দিলেও যে হয় না তাও না, আন্দাজে দিলেও হয়, 2-1টা হয়ে যায়, অনেকে 3টা হয়ে যায় আন্দাজে দিল। তো এই ক্ষেত্রে বলি, আন্দাজে দিলে যাদের হয়ে যায় তাদেরকে যদি আমি এখন নিয়ম শেখাতে যাই, এই নিয়ম শেখাতে গেলে একটা সমস্যা হবে। সমস্যাটা কি হবে? তারা এখন আন্দাজে দিলে যে যা হইতো তা সম্পূর্ণ ভুলে যাবে। ওই যে বীরবলের একটা গল্প বলি তোমাদেরকে সংক্ষেপে 1 মিনিটে। বীরবলের গল্প। তো যাই হোক, এক এলাকাতে এক ব্যক্তি বড় ধরনের সে ডাক্তার, এলাকাতে যেখানে MBBS ডাক্তারদেরও খাওয়া মানে সুযোগ নাই, সেখানে ওনার সুযোগ সবচেয়ে বেশি। উনি অপারেশন করে, মানুষ আসে তার কাছে, তিনি টিউমারের অপারেশন করে, বড় বড় অপারেশনগুলো উনি করে। উনি হাতুড়ে ডাক্তার আর কি, বাট অপারেশন করলে রোগী ভালো। যেখানে ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গার মধ্যে অপারেশন সম্ভব না, ওরা বলে বিদেশ নিয়ে যাইতে, আর ওই অপারেশন করা মানে ওই রোগীকে ওনার কাছে নিয়ে গেলে উনি অপারেশন করে, রোগী ভালো। জায়গায় সব জায়গায় ওনার তথ্য ছড়িয়ে পড়ছে, এই লোক কে রে, কোথাকার এই লোক, যার কথা, যার মানে ট্রিটমেন্ট সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল, এই লোক কে রে? আর ঠিক আছে, এই লোক এমন একটা ভালো লোক, সবাইকে সুস্থ করে দিচ্ছে, তো এই লোকেরও তো আমাদের দরকার আছে বাংলাদেশের স্বার্থে। তো ভাই আসেন, আপনাকে আমরা আরও বেশি প্রশিক্ষণ দিব, যেইভাবে আপনি প্রশিক্ষণগুলো গ্রহণ করার ফলে আপনি আরও বেশি অপারেশন করতে পারবেন, আরও বেশি মানুষের সেবা যত্ন করতে পারবেন। এখন তাকে শেখানো হয়েছে এই যে এটা হচ্ছে আমাদের একটা শিরা, উপশিরা, এটা সেইটা, এখানে যদি কোনো কারণে আপনি অপারেশন করতে গিয়ে কাটা যায় তাহলে এই রোগটা মারা যেতে পারে। এইভাবে হাতে কলমে ওনাকে ধরে ধরে শেখানো হয়েছে। শেখানোর ফলে এবার বলছে, ভাই আপনি তো এত বড় মাপের ডাক্তার, যাই হোক, যেখানে আমাদের বড় বড় MBBS ডাক্তাররাও পাত্তা পাচ্ছে না, এইবার আপনাকে তো আমরা হাতে কলমে সব দেখাই দিছি, এবার আপনি অপারেশন করেন। এখন সে শেখার ফলে এতদিন না শিখে আন্দাজ যা কাজ করছে,
এখন শেখার ফলে এখন যখন তিনি অপারেশন করতে যাচ্ছে তখন তার হাত কাঁপতেছে, বারবার শুধু হাত কাঁপতেছে। কি জন্য? এখন শিখছে কি জানি বেতালে যদি এই জায়গায় যদি হয়, ভুল ট্রিটমেন্ট হয়ে যায় তাহলে লোকটা মারা যাবে। এখন বলে রে ভাই আমার আগেরটাই ভালো। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি, এখন যদি আমি তোমাদেরকে শেখাইতে যাই, বলবা স্যার আমরা আন্দাজ যা দিচ্ছি আমাদের হয়ে যায় তো, আমাদের আগেরটাই ভালো। আপনি এখন শেখাইতে গিয়ে আমাদেরকে গোলাই পালাইছেন। এই জন্য আমি শেষ মুহূর্তে তোমাদের কোনো টাচ করতেছি না। যেটা করতেছি সেটা হচ্ছে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো তোমরা পড়বা, আমাকে কথা দাও, পড়বা পড়বা পড়বা, কমন না পাইলে পরীক্ষার হল থেকে বের হয়ে আমারে বলবা স্যার আমরা কমন পাইনি। ঠিক আছে? আজকে পরীক্ষা আছে, আমি ক্লাস শেষ করে দিব আর 5-6 মিনিটের মধ্যে। ওকে, আচ্ছা আজকের পরীক্ষার ব্যাপারে একটু বলে দিই। আজকের পরীক্ষা হবে রাত 8:30 বলে দিছি। যাও, কারণ এত প্যারেশানি দিয়ে ক্লাস শেষ করে আবার পরীক্ষার লিঙ্ক তোমাদেরকে দেওয়াটা 30 মিনিট পরে নেই। 30 মিনিট পরে নেই, 8:30 তোমাদের পরীক্ষা নিব। ওকে, আচ্ছা পড়ো। ওকে, এরপরে আসে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের ব্যাপারে কোনো আলোচনা নাই। ট্যাগ কোশ্চেনের ব্যাপারে যেটা করতে হবে সেটা অবশ্যই প্রশ্ন লিখতে হবে। যেমন আমি যদি বলি একটা প্রশ্ন তোমাদেরকে বারবার বারবার বলার পরও তোমরা ওই প্রশ্নটা ভুল করো, কিভাবে ভুল করো? যেমন লেখা আছে দা জুরি গ্যাপ সেম অপিনিয়ন। এই প্রশ্নটা তোমরা কিভাবে ভুল করো বলো? দা জুরি বলতে কারা? সাবজেক্টটাকে খুঁজবা, তারপর অপারেটর খুঁজবা। অপারেটর না থাকলে মেইন ভার্ব খুঁজবা। এই দেখো দা জুরি মানে কি? বিচারক মণ্ডলী, অনেকজন বিচারক মণ্ডলী, এদের একটা দলকে বলা হয় জুরি। ওকে, বিচারক মণ্ডলীদের দল, বিচারকদের দল, তার মানে বিচারক মণ্ডলী। জুরি হলো সাবজেক্ট। এখানে দেখো অপারেটর নাই, তোমরা একটু আনসার করতে চেষ্টা করো। এখানে দেখো অপারেটর নাই, তাহলে গ্যাপ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম হলে হয় ডিড। এই বাক্যে কোনো নট নাই, আসেনি না, তাহলে হবে ডিডন্ট। এইবার দা জুরি গ্যাপ সেম অপিনিয়ন। এখানে প্রশ্নটা বুঝতে হবে, যদি কখনো সেম অপিনিয়ন থাকে, জুরিদের যদি সেম অপিনিয়ন থাকে, সেম অপিনিয়ন একই মত, তাদের মতামত, অপিনিয়ন মিন্স হচ্ছে মতামত, জুরি বোর্ডের যদি মতামত এক হয়, সেম হয়, তাহলে অবশ্যই ইট হয়। কি হয়? ইট। কি হয়? ইট। এই প্রশ্নটা বারবার আসে, স্টুডেন্ট শুধু দে বলে স্যার জড়িত অনেকজন বিচারক মণ্ডলী, এই জন্য আমরা লিখি। হ্যাঁ ঠিক আছে তোমাদের কথা, বাট দেখতে হবে সেম যদি থাকে তাহলে ইট। আর এই ক্ষেত্রে প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেটা হচ্ছে দা জুরি গ্যাপ ডিফারেন্ট, কি লিখলাম? ডিফারেন্ট অপিনিয়ন। এইবার জুরিরা তাদের মতামত দিছে কি? ভিন্ন। ডিফারেন্ট মানে কি? ভিন্ন মতামত দিছে। এইবার ভিন্ন মতামত দিলে কি হবে দেখো, জুরিদের মতামতটা ভিন্ন। রহিম একটা মতামত দিছে, জলিল একটা দিছে, রানা একটা দিছে, ফারুক একটা দিছে। একজনের মতামত কিন্তু এক রকম। আর এইখানে মতামত সবার কিন্তু একটা, এজন্য ইট হইছে। আর এখানে মতামতটা যেহেতু অনেক আলাদা, এই জন্য দে হবে কি? ডিডন্ট দে। দেখতে হবে কি ডিফারেন্ট আছে কিনা, আর দেখতে হবে কি সেম আছে কিনা। সেম থাকলে হয় ইট, আর ডিফারেন্ট থাকলে হবে দে। এইটা একটু বুঝতে হবে। এইখানে স্টুডেন্টগুলো ভুল করে ফেলে। আমরা যে খাতা দেখি বোর্ডের, এইখানে মেজরিটি% স্টুডেন্ট এগুলো আসলে ভুল করে ফেলে, কোথায় কি হবে। ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস আছে ট্যাগ কোশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। দেখেন এটার আনসারটা কি লিখবেন আপনারা? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটার আনসারটা কি লিখবেন বলেন আমাকে? আচ্ছা, আজকে যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছে তাদেরকে আমরা ক্লাস করার অনুমতি আর সামনে দিব না।
ঠিক আছে, আমরা আজকেই দেখে দেখে ব্লক করে দিব। খুব 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 গালিগালাজ ইনবক্সে গিয়ে, আচ্ছা এইগুলো যে দিচ্ছি তোমাদেরকে, সিলেবাসগুলো দিচ্ছি, সাজেশনগুলো দিচ্ছি, এতে কি তোমাদের উপকার হয় নাকি অপকার হয় বলো? এগুলো অনেক ফেক আইডি দিয়ে, হ্যাঁ, গালিগালাজ করে, কমেন্টের মধ্যে এলোমেলো করে। আজকে দেখলাম একটা মেয়ে বলতেছে যে এত টাকায় এত টাকা এটা সেটা, সি সি সি। তো এগুলো কি একটা ক্লাসের কমেন্টে হওয়া উচিত? এখানে কি সাজেশনের মধ্যে এগুলো দেওয়া উচিত? তোমাদের বিবেকের কাছে প্রশ্ন। এই জন্য মেজরিটি পার্সেন্ট টিচাররা এভাবে ক্লাস নেয় না। ফ্রি ক্লাস নিলে যত সব ঝামেলা, এই জন্য ওরা পেইড কোর্সে ক্লাস নেয়। আর আমি কি নিয়ত করলাম যে এবার এসএসসি 25 বছরের শিক্ষার্থীদেরকে ফ্রিতে দিব, ওই আমার নিয়ত ছিল, সলিড নিয়ত ছিল, এই জন্য গালিগালাজ বেশি খাচ্ছি। ওকে, যারা এরকম এলোমেলো করবে তোমরা উচিত জবাব দিবা তাদেরকে। আচ্ছা দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অর্থ সময়, আর টাইড অর্থ হচ্ছে স্রোত। দেখো, সময় এবং স্রোত এই দুইটা আলাদা জিনিস, এক জিনিস না কিন্তু। ওকে, আর এখানে ওয়েট ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে বেস ফর্ম আর কি। তাহলে এটা হবে ডু, আর দুইটা আলাদা জিনিস থাকলে হবে দে। উত্তর হবে ডু দে। এখানে নান নেগেটিভ ওয়ার্ড, উত্তর কি হবে? উত্তর হবে ডু দে। ঠিক একই সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি। স্লো অ্যান্ড স্টেডি means the race, means the race। এটার ক্ষেত্রে তুমি আবার চিন্তা করবা স্যার টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে এটাকে চিন্তা করলে হবে না, কিন্তু স্লো অর্থ যা, স্টেডি অর্থ তা, একই শব্দ, একই ওয়ার্ড। ওকে, অর্থ কিন্তু সেম। যদি একই জিনিসকে বোঝায় তাহলে ইট হয়, আর আলাদা জিনিসকে বুঝাইলে দা হয়। একই জিনিসকে বুঝাইছে তাহলে এখানে ভার্বের সাথে এস ধরে ডাজ, এখানে কোনো নট নাই, ডাজন্ট। একই জিনিস বুঝাইলে ইট, ডাজন্ট ইট। আসে তো এগুলোই, তাই না? বাহির থেকে তো আর আসে না, হ্যাঁ, জাপান থেকে তো আর আসে না, এগুলোই তো আসে। ওকে, তো আমি শেষ করে দিচ্ছি আর অল্প একটু আলোচনা করে। আমরা কানেক্টার্স নিয়ে আমি আজকে পেজে পোস্ট করে দিছি, যেগুলো দিছি এগুলোই অনুশীলন করো, ইনশাল্লাহ কমন আসবে। আর যদি চিন্তা করো যে না স্যার আমাদের একেবারে বেশি কমন লাগবে, তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব 2019 সাল 20 সালের 24 সাল, 2019 20 24, 2019 20 24, আমি আবার বলি 2019 20 24, 19 20 এবং 24 সালের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করো। আমি একটু লিখেও দিচ্ছি তোমাদেরকে, 19 20 24 সালের প্রশ্নগুলো সলভ করো, দেখবা কমন আসবে। আর কোনো স্টুডেন্ট যদি না পারে, সবগুলোর মধ্যে অ্যান্ড, সবগুলোর মধ্যে বাট দিলেও একটা হবে। ওকে, এবার আসি পাংচুয়েশন মার্ক। এই পাংচুয়েশন মার্কের মধ্যে যেখানে শুরুর লেটারটা তো ক্যাপিটাল করে লিখতেই হবে, ওটা লিখতে পারলো 1। শুরুর লেটারটা যদি স্মল থাকে ওটা ক্যাপিটাল করে লিখলো 1 এই পাংচুয়েশন মার্কের মধ্যে। আর সবগুলো একটু সুন্দর করে, যেখানে নাম থাকবে, নাম জাতীয় শব্দগুলো থাকবে, সেগুলোকে ক্যাপিটাল করে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক আছে, আপার কেজে লিখতে হবে। কমা কোথায় বসবে, দাড়ি ফুল স্টপ কোথায় বসবে, সেগুলো সুন্দর মতো জেনে বুঝে 2019 সাল 20 সাল 24 সালের প্রশ্নগুলো সলভ করলে আশা করি কমন থাকবে পাংচুয়েশন মার্কও। ওকে, এরপরে আমরা আসি সিভি রাইটিং। এই সিভি রাইটিং নিয়ে আমি দেখাই দিছিলাম গত ক্লাসে, এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। সিভি নিয়ে অবশ্যই স্যার সিভি কোন পৃষ্ঠা থেকে লিখবো, সিভি লিখতে হবে ডান থেকে বাম, তোমার বাম থেকে ডানে লিখতে হবে, বাম থেকে ডানে লিখতে হবে, বাম থেকে ডানে 2 পেজের মধ্যে লিখতে হবে। বাম থেকে ডান মানে সরি, এই পেজ থেকে এই পেজে লিখতে হবে, এই পেজে লিখতে হবে কভার লেটার, আর এই পাশে লিখতে হবে সিবি মানে কারিকুলাম ভিটা। এই পেজে লিখতে হবে কারিকুলাম ভিটা, আর এই পেজে লিখতে হবে সিবিটা, আর ইটা কভার লেটারটা। ওকে, দ্য হেডমাস্টার, তারপরে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, হ্যাঁ, তারপরে বাকিগুলো যে স্যার ইন ইউর রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন ডেইলি স্টার, এইভাবে যেগুলো সেগুলো এই কর্নারে লিখতে হবে। ওকে,
এরপরে আসি আমরা এরপরে আমরা আসি ফর্মাল লেটার। সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে সেগুলোর উপরে পড়তে চেষ্টা করবা বা বইয়েরগুলো পড়বা, আর আমি তোমাদেরকে দিয়ে দিছি সেগুলো অনুশীলন করবা। প্যারাগ্রাফ তোমরা জানো প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ লেখার নিয়ম সম্পর্কে তোমরা জানো। যে প্যারাগ্রাফগুলো তোমাদের সিলেবাসে বা সাজেশন আমরা দিয়ে দিছি সেগুলোই পড়বা। আর কম্পোজিশন, অবশ্যই কম্পোজিশন তোমাদের পড়তে হবে। আমরা দেখি বারবার কম্পোজিশনগুলো আসে যে অভিজ্ঞতা নিয়ে আসে, হ্যাঁ, কোনো পরিচিত কোনো বিষয় নিয়ে আসে, তারপরে তোমার বস্তু স্থান সাম্প্রতিক বিষয় নিয়ে আসে, হ্যাঁ, যেমন জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, এগুলো নিয়ে আসে। তারপরে দ্য সিজন ইউ লাইক মোস্ট, হ্যাঁ, তোমার পছন্দের ঋতু, তোমার পছন্দের খেলা, হ্যাঁ, এই জাতীয়গুলো আসে। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এগুলো আসে, এগুলো ভালো করে তোমরা অনুশীলন করবা, ঠিক আছে? তো আজকে এইটুকু পর্যন্তই থাক। আমার কাছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করো আমাকে, আমি আনসার দিব। তবে 2 মিনিটের মধ্যে আমরা শেষ করব, যেহেতু আমাদের পরীক্ষা রয়েছে, পরীক্ষাতে আমাদের অংশগ্রহণ করতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ পরীক্ষা, আজকে বাংলা সেকেন্ড পেপারের পরীক্ষা, তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা। যদি কোনো প্রশ্ন থাকে 2 মিনিট আমি তোমাদের প্রশ্ন নিব। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমএসটি লাবণী, আর মাত্র 6 দিন। সুব্রত আবাদ দিয়েন, বিতি ভাইয়া সাজেশন কোথায় দিছেন? আচ্ছা, জিহাদ ইসলাম, রিয়া আক্তার, স্যার এগুলোর নিয়মটা দেখাই দেন। দিছি, আমি গত ক্লাসে এগুলোর নিয়মটা দেখাই দিছি। তোমরা ওই যে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবা, ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকলে সেখানে ক্লাসগুলো পাচ্ছ। যারা এখানে ফেসবুকে পাচ্ছ না, ফেসবুকে না পাওয়ার তো কথা, কারণ যেহেতু এখানে অনেক অনেক পোস্ট করা হয়, হ্যাঁ, লার্নিং হোম লিখে সার্চ করলে আসবে। যেহেতু এখানে অনেক অনেক লেখা হয় এই জন্য তোমরা পাচ্ছ না। ওকে, আচ্ছা স্যার কম্পোজিশন কোথায় দিচ্ছেন? দিছি অফিসার পেজে দিছি, না পাইলে আমি আবার আজকে দিয়ে দিব। স্যার ভিডিওটা ডিলিট করিয়েন না, এইখানে পাবেন, এইখানে এই ইউটিউব চ্যানেলে পাবেন। সবাই পরীক্ষা দিতে পারবে, কেউ পরীক্ষা দিতে বাদ, পরীক্ষাতে সবাইকে অ্যালাউ করা হবে, ঠিক আছে? স্যার দোয়া করবেন, মন থেকে দোয়া করি। স্যার ইংরেজি দ্বিতীয়তে 70+ মার্ক পেলে কেমন হবে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হবে। আচ্ছা, আফরিন মিম তাসিন বলছে স্যার আপনার সবগুলো পোস্ট পড়ছি, অনেক ভালো লাগছে। সুব্রত শাহ স্যার গণিত জ্যামিতির একটা ক্লাস দিয়েন। আচ্ছা, গণিতের টিচার অনেক ভালো টিচার, বাট উনি সময় পাচ্ছে না, দেখে ওনাকে ম্যানেজ করতে পারলে তোমাদের 5টা ক্লাস দিতে চেষ্টা করবো। 5টা ক্লাস, এক্ষেত্রে আমি খরচ করব টাকা। ওকে, তোমাদের কাছ থেকে কোনো টাকা নেই, তোমরা ফ্রিতে ক্লাস করবা। 5টা ক্লাস 5000 টাকা দিয়ে আমি ওনাকে দিয়ে ক্লাসগুলো করাবো, যেন তোমরা উপকৃত হও, ঠিক আছে? তাও বলবা, অনেকে বলবা যে স্যার আপনি মানে আমাদের অনেক কঠোরভাবে কথা বলার, মাঝে মধ্যে বলি, রাগ হয়, হ্যাঁ, বাট তোমাদের জন্য আমি চেষ্টা করব, তোমাদের জন্য পরীক্ষাতে রেজাল্টটা ভালো হয়, ঠিক সেই জন্য আমি চেষ্টা করব। ওকে স্যার, দোয়া করেন, অবশ্যই দোয়া করি। সিয়াম খান, আতিকা লাবিবা, ওকে। সুরমা আক্তার প্রিয়া, স্যার একটা অ্যাকাউন্টিং ক্লাস নিন। আয় হায় রে, অ্যাকাউন্টিং। অবুজমন, দোয়া করবেন। সাইরা ইসলাম, আজকে দেন স্যার। স্যার কিছু পারি না, এখন কি করব? কিছু পারো না? পারবা ইনশাল্লাহ। হিমারয়, কম্পোজিশন নিয়ে প্রচুর প্রবলেম হয় স্যার, যেগুলো দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু এগুলো দাখিল মাদ্রাসা হবে, অবশ্যই দাখিলে আরও জোরে হবে। স্যার ম্যাথের ক্লাস কবে দিবেন? খুব শীঘ্রই। স্যার রাইট ফ্রম অফ ভার্ব, আচ্ছা। স্যার ইমেল নিয়ে কোয়েশ্চেন ছিল, ইমেলে কি শুধু ফ্রম আর টু দিলে হবে না? অবশ্যই হবে, ফ্রম এবং টু দিলে হবে। সেন্ট এক্ষেত্রে না দিলেও সমস্যা নাই। প্লিজ, আল্লাহ যেন সবাইকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে, আমিন। লাবিবা, স্যার কত পেজ লিখবো কম্পোজিশন? অ্যাটলিস্ট আমরা যখন খাতা দেখি তখন দেখি 5-6 পেজ কেউ লিখছে কি না। 5-6 পেজ লিখলে 10-12 পায়। কত মার্ক? 14 না নাকি 12 মার্ক? 12তে 12 পায়, 10 পায়, 11 পায়, 12 পায়, ঠিক আছে? 5-6 পেজ, অ্যাটলিস্ট 5-6 পেজ লিখতে চেষ্টা করবা। স্যার পরীক্ষাটা কিভাবে দিব? এইখানে এই পেজের মধ্যেই আমরা লিঙ্ক দিব, লিঙ্ক দিলে লিঙ্কে ক্লিক করে তোমরা পরীক্ষা দিবা। ওকে স্যার, বাংলা ক্লাস কবে নেবেন? স্যার পরীক্ষার উত্তর কিভাবে দিব? স্যার আপনি সবগুলো সাজেশান পড়ছি আলহামদুলিল্লাহ। যারা মল্লিক, স্যার আপনি কি বাসায় পড়ান না? স্যার আপনি কি বাসায় পড়ান না? অবশ্যই পড়াই। আচ্ছা, এক্সাম কোথায় হয়? শিরিন আক্তার, স্যার রাইটিং পার্টগুলোর পোস্ট আবার দিন। আচ্ছা, আবার দিব, ঠিক আছে।
স্যার আপনি কোন স্কুলের টিচার? আমি যে প্রতিষ্ঠানের টিচার এই প্রতিষ্ঠান তোমরা নাম কখনো শোনো নাই, হ্যাঁ নাম বললে চিনবা না। স্যার আমি ম্যাথে অনেক খারাপ। স্যার আজকে একটু মোনাজাত ধরি সবাই। স্যার আজকে একটু মোনাজাত, না আজকে মোনাজাত ধরবো না, একদম পরীক্ষার আগের দিন রাতে ধরবো, বড় করে মোনাজাত ধরবো, প্রয়োজন একজন হুজুর নিয়ে আসবো এখানে। ওকে। খায়রুল ইসলাম জিসান, স্যার আপনার কথা শুনেছি, তারপর এখানে আসলাম নতুন কিছু শিখতে, আমি স্যার আরও ভালো কিছু শিখাবেন। আমার কথা কোথা থেকে শুনছো একটু কমেন্টে জানাইও। নুসাইবা ইসলাম, পরীক্ষা কোথায় হবে? স্যার 7 নংটা তুলে সাজিয়ে লিখবো, কিন্তু তুলে লিখতে হবে কি? 7 নংয়ে কি, কোনটা? শারিয়ার আহমেদ ইসলাম বলছে, স্যার আমাদের জন্য অনেক কষ্ট করতেছে, মন থেকে দোয়া রইল, আমি চাই তোমরা ভালো রেজাল্ট করো। আরিফুল ইসলাম খোকন, স্যার আপনার বাড়ি কোথায়? চাঁদপুরে। একদিন আগে ঈদ করা পাঠি। স্যার আমি আপনার নতুন ছাত্র, একটু দোয়া করবেন। আচ্ছা অবশ্যই মন থেকে দোয়া করি। হামজা, স্যার আপনি কি এসএসসি পরীক্ষা কি জেড দেন নাকি? গার্ড দেই, গার্ড কি জেড? ডিউটি দেই, হল ডিউটি দেই, হ্যাঁ গার্ড দেই পরীক্ষাতে। আচ্ছা লিজা, স্যার টাঙ্গাইল লালমনিরহাট, কখন দিবেন লিঙ্ক? খুব শীঘ্রই। স্যার আমাকে কি একটু বাসায় এসে, তোমার বাসা কোথায়? আমি তোমাকে কীভাবে বাসায় গিয়ে পড়াবো বলো? আমি কি জানি তোমার বাসা কোথায়? স্যার সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। স্যার কেমন আছেন সিনথিয়া? আচ্ছা তোমাদের অনেক অনেক ধৈর্য আছে, কেউ কিন্তু যাচ্ছ না, কি জানি কোন ইনফরমেশন দিব। আর ইনফরমেশন দিব না, আজকের মতো চলে যাচ্ছি। আচ্ছা চাঁদপুরের, ওকে ধন্যবাদ তোমাদের। যদি কিছু বলার থাকে ইনবক্সে এসব বলবা, তোমাদের কথা আমি শুনবো, বিস্তারিতভাবে শুনবো। ভালো থাকো, সুস্থ থাকো, এখন পড়তে থাকো। আজকে কি পড়া দিছি, কি সাপিস সুপিস সবগুলো বিগত বছর, আজকে সারা রাত এগুলো পড়বা, পড়ে কালকে আমাকে জানাবা যে স্যার আমরা পড়ছি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।